ন্যূনতম শ্রমিক নিরাপত্তা নেই দেশে নির্মাণ খাতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ না করার অভিযোগ শ্রমিকদের সচেতনতা বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। ভাঙা রাস্তা আর খানা খন্দকে দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বরাদ্দ না থাকায় হচ্ছে না সংস্কার, দাবি জনপ্রতিনিধিদের। জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি ব্লগারদের কার্যক্রম মনিটরিংয়ে গঠন করা হয়েছে পুলিশের বিশেষ টিম। জঙ্গি দমনের সহায়ক হবে মত বিশ্লেষকদের। জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাতের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, স্ত্রীসহ তার বিরুদ্ধে মামলা দায়ের। এবং ভারতীয় গরু আসা বন্ধ থাকায় রাজশাহীতে গড়ে উঠেছে অসংখ্য খামার। লাভবান হওয়ার আশা খামারিদের। গরু মোটাতাজাকরণে অনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে মনিটরিংয়ের ঘোষণা। খাগড়াছড়ির দীঘিনালা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ সহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। ভোর ৬টার দিকে দীঘিনালা উপজেলার নৌকাছড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এখনও সেখানে অভিযান চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলবো আমাদের খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বোরার সঙ্গে। জিতেন, সেখানে তো অভিযান চলছে, তো অভিযানের সর্বশেষ খবর কি সেখানকার, আমাদেরকে জানান। জি, এখন পর্যন্ত অভিযান চলছে। আজ ভোরে দীঘিনালা উপজেলা নৌকাছড়া এলাকায় সেনাবাহিনী গোপন সূত্রের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযান চলাকালে এখনো পর্যন্ত চলছে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের GSO-2 মেজর নাসিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী দীঘিনালা জোনের সেনা সদস্যরা নৌকাছড়া এলাকায় অভিযান চালায়। সময় সেনাবাহিনী এক পাহাড়ি সন্ত্রাসী সহ 2টি SMG, 3টি SLR উদ্ধার করে। এ সময় প্রায় 600 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এখনো অভিযান চলার কারণে বিস্তারিত তেমন কোনো কিছু জানা যায়নি। তিনি আরো জানান, অভিযান শেষে বিস্তারিত আর অনেক কিছু জানা যাবে। শেষে তিনি বলেন, এই আটককৃত সন্ত্রাসীকে অভিযান শেষে আটককৃত সন্ত্রাসীকে খাগড়াছড়িতে আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করা শেষে তাকে অস্ত্র এবং গোলাবারুদ সহ পুলিশে হস্তান্তর করা হবে। আমরা আরো জানতে পারছি, এই পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ইদানিং বৃদ্ধি পেয়েছে। সে কারণে সেনাবাহিনী বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। তবে এই অস্ত্র এবং সন্ত্রাসীটি এখানকার কোন আঞ্চলিক রাজনৈতিক দলের সদস্য সেনাবাহিনী তা এখনো আমাদেরকে বিস্তারিতভাবে জানাতে পারেনি। স্বপ্না। দর্শক, খাগড়াছড়ির দীঘিনালা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ সহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এখন সেখানে অভিযান চালাচ্ছে তারা। আর এই বিষয়ে আমাদের সাথে টেলিফোনে সরাসরি যোগ দিয়েছিলেন সবশেষ খবর জানাতে প্রতিনিধি জিতেন বড়ুয়া। নির্মাণ শ্রমিকদের শ্রম আর ঘামে গড়ে উঠছে আমাদের নগর সভ্যতা। তবে পরিসংখ্যান বলছে বাংলাদেশে পেশাগত নিরাপত্তায় সবচেয়ে বেশি ঝুঁকিতে এই নির্মাণ খাত। এক্ষেত্রে মালিকপক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ সরবরাহ করা হয় না বলে অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মালিক শ্রমিক সবাইকে সচেতন হতে হবে। বিস্তারিত তোহা খান তামিমের রিপোর্টে। নগর জুড়ে এত অট্টালিকা এমনি গড়ে ওঠেনি। এর প্রত্যেকটির পেছনে নির্মাণ শ্রমিকদের অক্লান্ত শ্রম যেমন রয়েছে, তেমনি জীবনের ঝুঁকিও। এটি একটি নির্মাণাধীন ভবন, যেখানে আর 10 দিনের মতো কাজ করছেন শ্রমিক। কিন্তু পরের ছবি বলছে ভিন্ন কথা। মোটেও নিরাপদ নয় তার কর্মপরিবেশ। রাজধানীতে এভাবেই মৃত্যুকে পাশে বসিয়ে কাজ করছেন 5 লক্ষেরও বেশি নির্মাণ শ্রমিক, যাদের নিরাপত্তার জন্য নেই কোনো পোশাক, গ্লাভস, হেলমেট, সেফটি বেল্ট কিংবা ভিন্ন কোনো নিরাপত্তা উপকরণ। মালিকরা সবকিছু দেয় না, এই বিধায় আমাদের কাজ করতে হয়। ঢাকা শহরে তো রিক্সের উপরে কাজ করার লাগে। আমাদের সেফটির জন্য যা প্রয়োজন সব যদি দেয়, তাহলে মনে করেন আমাদের কোনো ঝুঁকি থাকবে না। রাজধানীর হাতিরপুলে নির্মাণাধীন একটি ভবনে গিয়ে দেখা গেল, সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে মালিক পক্ষের নির্দেশে বহুদিনের পুরনো নিরাপত্তা উপকরণ বের করার চেষ্টা করছেন শ্রমিকরা। এগুলো ছিল বা আছে সাইটে, কিন্তু আমরা যখন আসছেন তাৎক্ষণিক তাদের মাথায় ছিল না। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক জরিপ বলছে, শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্মাণ খাতে মারা গেছেন 63 জন শ্রমিক। আর গত 5 বছরের দিকে তাকালে এর চিত্র আরো ভয়াবহ। 2010 থেকে 2014 পর্যন্ত নির্মাণ শ্রমিক মৃতের সংখ্যা 532 জন। অবকাঠামোগত একটা উন্নয়ন দরকার,
তার চলাচলের রাস্তা টাস্তা সব মিলিয়ে প্লাস তার হেলমেট এবং বেল্ট দুটো একদম জরুরি। অন্যান্য জায়গায় দুর্ঘটনাও আছে, আবার পরিদর্শনও হচ্ছে, কিন্তু এখানে কোনো পরিদর্শন বা কোনো ব্যবস্থা নেওয়া ওইভাবে হয় না। না হওয়ার কারণে জিনিসটা দিন দিন গা-সওয়া হয়ে গেছে মানুষের। এই সমাজ ব্যবস্থায় ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যে কোনো কাজ যেনতেনভাবে করার প্রবণতা রয়েছে বটে, আর শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও এর ব্যতিক্রম নয়। এর জন্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শ্রমিকদের অনাগ্রহ কম দায়ী নয়। তাই সংশ্লিষ্ট সব পক্ষই বলছেন, এই আধুনিক যুগে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুশৃঙ্খল এবং একটি শক্ত কাঠামোর মধ্যে আনা এখন সময়ের দাবি। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন দেশের চামড়া শিল্পে কর্মরত শ্রমিকরা। চর্মরোগ সহ ব্রেইন ও ফুসফুস ক্যান্সারের আশঙ্কা থাকলেও কারখানা মালিকরা বলছেন, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সহ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছেন তারা। তবে ঝুঁকি বিবেচনায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে কিনা সেদিকে নজর বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কাঁচা চামড়া সংগ্রহের পর এর প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপে ব্যবহার করা হয় ক্ষতিকর ক্রোমিয়াম সহ 30 থেকে 40 রকম রাসায়নিক পদার্থ। এসব রাসায়নিক পদার্থের সংস্পর্শে কাজ করার ফলে চর্মরোগ, ক্ষুধামন্দা সহ আন্তরিক জটিলতা, কিডনি সমস্যা থেকে শুরু করে ব্রেইন ও ফুসফুসের ক্যান্সার ঝুঁকিতে পড়েন চামড়া প্রক্রিয়ার সাথে জড়িতরা। এমন বাস্তবতায় জীবনের ঝুঁকি মেনে নিয়েই জীবিকার তাগিদে এই শিল্পে কাজ করছেন 50,000-এর বেশি শ্রমিক। প্রায় 28-30 পদ কেমিক্যাল আমরা ব্যবহার করি। এটা আমাদের অনেক ক্ষতি হয়, আমাদের জীবনের হুমকি দাঁড়ায়। জীবিকার তাগিদে তো কাজ করতেই হবে। তবে চামড়া শিল্পের কর্মপরিবেশ আগের তুলনায় উন্নত হয়েছে দাবি করে কারখানা মালিকরা বলছেন, শ্রমিকরা সবসময় ব্যবহার না করলেও তাদের স্বাস্থ্য নিরাপত্তায় কর্মক্ষেত্রে দরকারি সব উপকরণই সরবরাহ করা হয়। এছাড়া বেসরকারি কয়েকটি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানও কাজ করছে বলেও জানান তারা। হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে বিভিন্ন ট্যানেট ইন্ডিভিজুয়াল আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। হ্যান্ড গ্লাভ সহ মাস্ক এবং বুট এটা আমরা সরবরাহ করি। প্লাস এনজিও কিছু কাজ করতেছে হাজারীবাগে, তাদের সার্ভিস ওরিয়েন্টেড কাজ করে যারা, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদেরকে চেক আপের ভিতরে রাখতে। অনেকের অলরেডি আইডি কার্ড করে ফেলছে তারা হেলথ চেক আপের। এদিকে এই শিল্পে কর্মরতদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট সময় পর পর স্বাস্থ্য পরীক্ষা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শ্বাসের রেসপিরেটরি সমস্যা, কিডনির সমস্যা, অন্ত্রের সমস্যা, ইভেন ব্রেনের সমস্যা হতে পারে। তার যে রোগগুলো হতে পারে সেটা যদি একটা পিরিয়ডিক বলে 15 দিন বা 1 মাস পর পরে যে নিয়মিত চেক আপ করা হয়, তাহলে দেখা যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু কমে যাবে। এই শিল্পে ব্যবহৃত রাসায়নিক পদার্থের ক্ষতি বিবেচনায় দীর্ঘদিন এই শিল্পে কাজ না করারও পরামর্শ চিকিৎসকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মাসের পর মাস কাটলেও অবস্থায় কোনো উন্নতি নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাঙা আর খানা খন্দকে ভরা সড়কগুলোর। এতে বাড়ছে দুর্ঘটনা সহ নাগরিক নানা দুর্ভোগ। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও বরাদ্দ না পাওয়ায় অসহায়ত্ব প্রকাশ করেছেন নতুন দায়িত্ব নেওয়া ওয়ার্ড কমিশনার। যদিও বেহাল সড়কগুলোর উন্নয়নে সম্প্রতি একটি প্রকল্প পাশ হয়েছে জানিয়ে মেয়র বলছেন, মাস দুয়েকের মধ্যেই কাজ শুরু করবেন তারা। বিস্তারিত তারিকুজ্জামান শিমুলের রিপোর্টে। সমানতালে নেচে চলেছে একের পর এক মোটরযান। অবিরাম হেলেদুলে চলার এই দৃশ্য যে কোনো মোটর নাচ প্রতিযোগিতা নয় তা সহজেই বোঝা যায় যাত্রীদের মুখের দিকে তাকালে। কোনো মফস্বল শহরের পরিত্যক্ত সড়কের নয়, এই দশা খোদ রাজধানীর ব্যস্ততম একটি সড়কের। সায়দাবাদ যাত্রাবাড়ি সংযোগ সড়ক নামে পরিচিত রাস্তাটির করুণ দশা গত 6 মাস ধরে। শুরুতে কিছুটা সহনীয় থাকলেও অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছায় গত কয়েক মাসের বর্ষায়। প্রায় 3 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশেই নেই পিচের ঢালাই, সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দক। কোথাও কোথাও অবস্থা এমন যে গাড়ি চলাই যেন দুষ্কর। আমার সামনে যে গর্তটি দেখতে পাচ্ছেন, এটি লম্বায় প্রায় 5 ফিট এবং এর গভীরতা প্রায় 1 ফিট, যা যে কোনো যানবাহনের গতিরোধ করতে সক্ষম। কাজে খুব সঙ্গত কারণেই এই রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি চলাচল করে তখন চালক চেষ্টা করেন এই ধরনের গর্তকে পাশ কাটিয়ে চলার। কিন্তু সেই সুযোগ যখন থাকে না তখনই ঘটে বিপত্তি। বাধ্য হয়ে পার হতে গিয়ে খানাখন্দকে আটকে যায় বেশিরভাগ ছোট ছোট গাড়ি, সৃষ্টি হয় তীব্র যানজট। বেসামাল এই অবস্থায় দুর্ঘটনাও ঘটে প্রতিনিয়ত। রাস্তার যে পরিস্থিতি, মানুষের হয়রানি, মাজার সমস্যা হয়ে যায়, তার মধ্যে পলে কাইতে পল্লি খেয়ে জায়গা, বড় গাড়ি তো চাক্কা বড় জায়গা, এমনি যে বড় বড় রিক্সার টেলিভিশনের, আর আমরা যে গাড়ি নিয়ে চালাইতে পারতেছি না। প্রতিদিনই বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়। ওদিনকে একটা রিক্সা মহিলা সহ ডাইরেক্ট এমনি কাটতে পড়ে গেছে। এমনি তো রুগী নরমাল করে আসে, তারপর আমরা এই বাংলায় দিয়ে গেলে আরো বেশি নরমাল হয়ে যায়। যদি কোনো প্রেগন্যান্ট মহিলা যায় তাহলে রাস্তায় তার ডেলিভারি হয়ে যাবে।
প্রায় একই দশা যাত্রাবাড়ি, ডেমরা, পুরান ঢাকার প্রধান বেশ কয়েকটি সড়কের। বিশেষ করে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তাগুলো নিয়ে অভিযোগের শেষ নেই। চকের জাম্বার জায়গা, চাক্কা জায়গা, মাউন্ট সুইটাপুরে জায়গা, কি করুন ভাই, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। নিচের রাস্তা ঠিক করলে তো আর উপরে তো চলবো না, সেই চিন্তা ভাবনাই করে আর কি। দায়িত্ব পাবার পরপরই এলাকাবাসীর এত সব অভিযোগের মুখে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া যেন কিছুই করার নেই ওয়ার্ড কমিশনারদের। জনগণ যখন এই রাস্তাটা যায়, আমি যখন সামনে বসে থাকি তখন আমি অনুভব করি আসলে এই পরিস্থিতি বা এই পরিবেশের জন্য জনগণ আমার ভোট দেয়নি। তবে আশার কথা শোনালেন মেয়র। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি প্রকল্প অনুমোদন করে দিয়েছেন। আমরা এখন টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে ভাঙাচোরা রাস্তাঘাট মেরামতের কাজটা শুরু করব আশা করি 2 মাস পর থেকে। এছাড়া মেয়াদ শেষের আগেই নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন ঘটিয়ে দক্ষিণ ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র সীমায় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষাসহ জলসীমা নিরাপত্তায় নৌবাহিনীকে আরও আধুনিক ও সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল খুলনা শিপইয়ার্ডে 2টি যুদ্ধজাহাজের নির্মাণ কাজ উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। আর বিদেশ নির্ভরতা নয়, বরং দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বাংলাদেশে তৈরি জাহাজ রপ্তানি করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এখন থেকে সরকার আর কোনো রুগ্ন বা বন্ধ হয়ে যাওয়া শিল্প ব্যক্তি মালিকানা খাতে দেবে না বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। নৌবাহিনীর জন্য অত্যাধুনিক এই জাহাজটি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। দেশীয় ব্যবস্থাপনায় প্রথম যুদ্ধ জাহাজটিও 2013 সালে নির্মাণ করা হয় এখানেই। অর্ধ শতাব্দীরও পুরনো এই প্রতিষ্ঠানটিতে এখনো পর্যন্ত নির্মাণ করা হয়েছে 5টি যুদ্ধ জাহাজ। আগের দায়দেনা মিটিয়ে এখন লাভের মুখ দেখছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে থাকা এই প্রতিষ্ঠানটি। শিপইয়ার্ডে পণ্য পরিবহনের জন্য 2টি জাহাজ নৌবাহিনীকে হস্তান্তর করার পাশাপাশি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দেশের সর্ববৃহৎ 2টি যুদ্ধ জাহাজের নির্মাণ কাজ। প্রতিটি জাহাজ ঘন্টায় 25 নটিক্যাল মাইল বেগে চলতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের নতুন সমুদ্র সীমা সুরক্ষায় আরো বেশি যুদ্ধ জাহাজ নির্মাণের তাগিদ দেন শেখ হাসিনা। দেশে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ তৈরিতে খুলনা শিপইয়ার্ড অগ্রণী ভূমিকা পালন করছে। এজন্য আমি শিপইয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ বাইরে থেকে কত আমরা কিনবো, কিন্তু আমাদের নিজেদের তৈরি করতে হবে। বরং এই শিপইয়ার্ড থেকে জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানিও আমরা করতে শুরু করব। খুলনা শিপইয়ার্ডের সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুলনার শিল্প কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে তার সরকার। ইতিমধ্যে আমরা কিছু কিছু বন্ধ কলকারখানা চালু করেছি, আর এগুলি ব্যক্তি খাতে দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা সেই সিদ্ধান্ত এখন পরিবর্তন করেছি। কোন শিল্প যেগুলি এখন হয় বন্ধ বা রুগ্ন, সেগুলি আর ওই টেন্ডার করে সস্তা নামে আমরা ব্যক্তি খাতে দেবো না, বরং সেখানে যে জমি অতিরিক্ত জমি রয়েছে সেগুলিকে যথাযথ ব্যবহার করে শিল্প প্লট করে বেসরকারি খাতে যারা বিনিয়োগ করবেন তাদের মাঝে সেই প্লট আমরা দেব এবং সেগুলো নতুন করে শিল্প কলকারখানা গড়ে তোলার সুযোগ দেব। খুলনা শিপইয়ার্ডের নতুন যুদ্ধজাহাজ 2টি নির্মাণ কাজ শেষ হবে 2017 সালে। সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য 2030 সালের মধ্যে যে ফোর্সেস গোল নির্ধারণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে নতুন যুদ্ধজাহাজ। আর এর ফলে সক্ষমতা বাড়বে বাংলাদেশ নৌবাহিনীর। এর আগে বাগেরহাটের মোংলায় নৌবাহিনীর জন্য দেশে নির্মিত প্রথম তেলবাহী ফ্লিট ট্যাঙ্কার খানজাহান আলী, 2টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ সন্দীপ ও হাতিয়ার কমিশনিং করেন প্রধানমন্ত্রী। অন্তর্ভুক্ত করা হয় আরো 2টি ল্যান্ডিং ক্রাফট। শাহ আলী জয়, সময় সংবাদ, খুলনা। জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি ব্লগারদের কার্যক্রম মনিটরিংয়ে অবশেষে টনক নড়েছে পুলিশের। ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করা আর ব্লগের লেখা পর্যবেক্ষণের জন্য দেশের প্রতিটি পুলিশ ইউনিটে গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক গ্রুপ এসটিজি নামে বিশেষ টিম। একই সঙ্গে জঙ্গি সংগঠন ও জঙ্গি সদস্যদের যাবতীয় তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করবে টিমটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বর্তমানে ব্লগ এবং ব্লগার দুটোই আলোচিত শব্দ। তার সাথে সামগ্রিকভাবে জড়িয়ে রয়েছে জঙ্গি ও জঙ্গি সংগঠন নামে আরো দুটি শব্দ। ব্লগে ধর্ম, রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ে লেখনীর মাধ্যমে ব্লগাররা তাদের ব্যক্তিগত মতামত তুলে ধরছেন। অপরদিকে ব্লগারদের নাস্তিক দাবি করে তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আসছে আনসারুল্লাহ বাংলা টিম সহ নানা জঙ্গি সংগঠন। এমনকি বিজ্ঞান মনস্ক কয়েকজন ব্লগারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাও করেছে তারা। দেরিতে হলেও অবশেষে এ নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। জঙ্গিদের যে সার্বিক কার্যক্রম একটা আমাদের তদারকির আওতায় আনার জন্য আমরা এই ধরনের একটি কমিটি গঠন করেছি এবং সেই কমিটিটি সারা দেশব্যাপী হয়েছে, আমাদের এই মেট্রোপলিটনও হয়েছে। সেই মেট্রোপলিটন সেই অনুযায়ী কাজ শুরু করেছে। এই কমিটিটি যারা জঙ্গিবাদের সাথে জড়িত, কিভাবে জড়িত হচ্ছে, তারা কোথায় কি করছে না করছে, সেই সংক্রান্ত সব তথ্য উপাত্ত সেগুলো সংগ্রহ করবে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে দেশের প্রতিটি পুলিশ ইউনিটি গঠন করা হয়েছে 7 সদস্যের স্পেশাল টাস্ক গ্রুপ। মূলত ব্লগারদের নিরাপত্তার পাশাপাশি তাদের লেখা পর্যবেক্ষণ করবে এই কমিটি। ব্লগার যারা আছে তাদেরকে আমরা শনাক্ত করব, তাদের পরামর্শ দিব, নিরাপত্তামূলক পরামর্শ, তাদের লেখালেখি বা অন্যান্য বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করে দেখব, কাদের বিরুদ্ধে থ্রেট আসতেছে বা কী করতেছে, সেসব বিষয়ে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলো আমরা নেব। দেরিতে হলো জঙ্গিদের ডাটাবেস তৈরিকে জঙ্গিবাদ দমনে ইতিবাচক হিসাবেই দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হচ্ছে আজকে সে এখানে আছে তো কালকে নাই, ডাটাবেস তৈরি হবে, ঘটনাগুলি কি ইনসিডেন্ট হয়েছে সেটা, তাহলে সেখান থেকে সে সূত্রটা খুঁজে নিয়ে সে শুরু করতে পারবে। নাইলে এটাকে ট্র্যাকিং করা, তাকে খুঁজে বের করা, কে কখন কোথায় ঘটনা হলো, এটা আর সবার মেমোরি থাকবে না। অতিরিক্ত পুলিশ সুপারদের প্রদান করে গঠিত এই বিশেষ কমিটিতে 2 জন সহকারী পুলিশ সুপার, 2 জন পরিদর্শক এবং 2 জন উপপরিদর্শককে সদস্য হিসাবে রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। সাগরের ভাঙনে ক্রমেই অস্তিত্ব হারাচ্ছে কক্সবাজারের শাহপরীর দ্বীপ। বিলীন হয়ে গেছে 15টি গ্রাম, চরম ঝুঁকিতে 40,000 মানুষ। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় রাজশাহীতে গত 4 মাসে গড়ে উঠেছে অসংখ্য খামার। কোরবানিকে সামনে রেখে এই খামারগুলোতে মোটা তাজা করা হচ্ছে অর্ধলক্ষাধিক গরু। এই অবস্থায় লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। আর হাটের ইজারাদাররা বলছেন চাহিদা বাড়তে থাকায় এবার দেশি গরুর দাম বাড়বে। এদিকে অনৈতিকভাবে গরু মোটা তাজা ঠেকাতে মনিটরিংয়ের কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। চলতি বছরের শুরুতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর সীমান্ত দিয়ে গরু আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এ কারণে দেশি গরুর চাহিদা বাড়ায় রাজশাহী অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় খামার। কোরবানির ঈদকে সামনে রেখে এসব খামারে গত 4 মাস ধরে চলছে গরু মোটাতাজাকরণ। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে 50,000-এরও বেশি গরু পরিচর্যা করা হচ্ছে খামারগুলোতে। এ অবস্থায় এবছর গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। এমনি অনেক খরচ, লালন পালন করতে অনেক, খাবারের দাম বেশি। বাজারে এখন যে অবস্থা আছে, সেই বাজারটা যদি থাকে তাহলে আমরা লাভবান হব। ইজারাদারদের দাবি চাহিদা বাড়ায় আসন্ন কোরবানিতে দেশি গরুর দাম বাড়বে। এখন যদি 16,000 টাকা মন, তখন 17-18,000 টাকা মনে চলে যাবে গরুর মাংস। বড় বেলটা কোনো মাল নাই, তার জন্য এখন দামটা খুব বাড়তি। এদিকে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় ঔষধ ব্যবহার করে গরু মোটা তাজা করছে বলে অভিযোগ উঠেছে। এতে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে বলে মনে করছেন জেলার স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা। মাংসগুলি যখন মানুষ খাচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, গ্যাস ফর্মেশন, মোট কথা একটা নির্দিষ্ট সময় দেখে দেখা যাচ্ছে যে হচ্ছে যারা খাচ্ছে তারা অসুস্থ ফিল করছে। তবে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন ক্ষতিকর পশুর বেচাকেনা ঠেকাতে হাটগুলোতে মনিটরিং করা হবে। যতগুলো গবাদি পশুর হাট থাকবে সেখানে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত থাকবেন, মানুষের যাতে স্বাস্থ্যসম্মত সুস্থ ভালো গবাদি পশু ক্রয় করতে পারে সেটির জন্য আমরা তৎপর আছি। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে কোরবানিতে রাজশাহী অঞ্চলে প্রায় 60,000 গরুর চাহিদা রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মধ্যবর্তী নির্বাচনের ধোঁয়া তুলে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় ষড়যন্ত্র করে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন নেতারা। বাংলাদেশে যখন শেখ হাসিনার সরকার এখন একটা মডেল হয়ে গেছে,
এইটাকে নষ্ট করার জন্য এই বিএনপি ষড়যন্ত্র দেশে বিদেশে বসে শুরু করছে। ষড়যন্ত্র করে বাংলাদেশ আর কিচ্ছু হবে না। যেভাবে আপনারা আহত ক্ষমতায় আসছেন সেই রাস্তা বন্ধ। মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান আজকে তাদের জরিপে উঠে এসেছে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, এই সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই জরিপের বিভিন্ন ব্যাখ্যা করছেন আজকে বিএনপি বা অনেকেই। আপনারা যদি এই জরিপকে মিথ্যা প্রমাণিত করতে চান, আপনারা যদি মনে করেন আপনাদের জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, তাহলে 2018 সালের শেষার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণ করুন এবং আপনাদের জনপ্রিয়তা পরীক্ষা করুন। আমি স্পষ্ট বলতে চাই, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নাই। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন আর হবে না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাজধানীর মিরপুরের রাস্তায় 11 বছর বয়সী মাহফুজা আক্তার হ্যাপি নামের ওই শিশুটিকে দেখতে পান সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। পরে শিশুটিকে মিরপুর মডেল থানায় নিয়ে যান তিনি। এ সময় শিশুটি জানায়, ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী তাকে নিয়মিত মারধর করত। পরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতেই সাংবাদিক মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে আসামি করে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আমাকে অনেক মারধর করছেন আর বউ। উনি যাওয়ার পরে উনি বসে প্র্যাকটিসে গেছে, বসে আইসে আমার মজা বুঝাবে আর বসে লাঠি কিনে এনে আমাকে তারপরে মারবে। ওনার গাড়িতে লাঠি আছে। শাহাদাত হোসেন মারতো, তারপর ওনার ওয়াইফ মারতো। আমার দায়িত্ববোধ থেকে করেছি, কারণ মেয়েটার যেহেতু কেউই নেই। মেয়েটার মা বাবার নাম শুধু বলতে পারে, জেলাটার নাম বলতে পারে, আর মানে কাউকেই পাওয়া যাচ্ছে না। এখন একজনকে তো দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বটা না হয় আমি নিলাম। স্থানীয় লোকজনের মাধ্যমে এবং সাংবাদিকদের সহায়তা ওটা উদ্ধার করে আমরা তাৎক্ষণিকভাবে, সে যেহেতু অসুস্থ ছিল সেই হিসেবে তাকে আমরা ওসিসিতে প্রেরণ করেছি। আর এটা যে করেছে বা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মামলা এবং আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া আমরা নিয়েছি এবং সে প্রক্রিয়া অব্যাহত আছে। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে 16 লাখ টাকা অর্থায়নের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে গ্রেফতারের পর গতকাল তাকে চট্টগ্রামের বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ সাজ্জাদ হোসেন 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে বাঁশখালীর লটমনি পাহাড়ের অস্ত্র উদ্ধার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। র্যাব জানায়, ব্যবসায়ী এনামুলের অ্যাকাউন্ট থেকে হামজা ব্রিগেডের পরিচালক মনিরুজ্জামান ডনের অ্যাকাউন্টে 16 লাখ টাকা পাঠানোর তথ্য পেয়েছে তারা। এর আগে একই মামলায় 3 আইনজীবীকে গ্রেফতার করা হয়। ওনার অ্যাকাউন্ট হচ্ছে মহাখালীতে, কিন্তু উনি টাকা জমা দিয়েছিলেন উত্তরা শাখার অনলাইন সুবিধা নিয়ে, ওখান থেকে জমা দিয়েছিলেন 16 লক্ষ টাকা। উনি দিয়েছেন 11-12 তারিখের দিকে আগস্টে। আর উনি যেটা বলতে চাচ্ছেন যে তার 4-5 দিন আগে তাকে ওনার টাকাটা দিয়েছেন, এবং যারা ব্যক্তিরা তাকে এই টাকাটা দিয়েছিলেন তাদের সাথে উনি বিভিন্ন সময়ে বসছিলেন। এখন আমরা জিজ্ঞাসাবাদ করছি। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার পলাতক 13 আসামির অস্থাবর সম্পত্তি আগামী 7 অক্টোবরের মধ্যে ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট HM শফিকুল ইসলাম এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ চার্জশিটভুক্ত 22 আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে ওকালতনামা না থাকায় সংক্ষিপ্ত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া আগামী 7 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। পাশাপাশি এ সময়ের মধ্যে পলাতকদের অস্থাবর সম্পত্তি ক্রোকের পর ডিবি পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। রাজধানীতে আলাদা 2টি অভিযানে প্রায় 1 কোটি টাকার বাঘ, হরিণ এবং সাপের চামড়া ও হাড় সহ 2 জনকে আটক করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CID।
গতকাল সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সিআইডি জানায়, গত শনিবার এবং রোববার রাজধানীর শাহবাগ এবং গুলশান ডিসিসি মার্কেটে অভিযান চালিয়ে জব্দ করা হয় এসব বন্যপ্রাণীর চামড়া ও দেহের অংশবিশেষ। এছাড়া বন্যপ্রাণীর চামড়া দিয়ে তৈরি হাত ব্যাগ, জুতা, মানিব্যাগ, বেল্ট সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। অভিযানে 2টি বাঘের চামড়া, 2টি হরিণের চামড়া, অজগর, গোখরা সহ 12টি সাপের চামড়া এবং হরিণের চামড়া ছাড়াও বিভিন্ন বন্যপ্রাণীর হাড় জব্দ করা হয় বলে জানায় সিআইডি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10 কোটি টাকা মূল্যের বিদেশি ঘড়ি জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাক্স ফাঁকি দিয়ে 23টি কার্টুনে আনা 8,526 পিস বিদেশি ঘড়ি জব্দ করা হয়। গত 26 আগস্ট থেকে এই বিদেশি চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। পরবর্তীতে গতকাল বিমানবন্দরের কুরিয়ার থেকে মালামালগুলো জব্দ করা হয়। এসএমআই কুরিয়ার সার্ভিসের ঠিকানায় অবৈধভাবে এই ঘড়িগুলো দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছিল। শুল্ক গোয়েন্দাদের ধারণা, এই ঘটনার সঙ্গে শ্যামল বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে। 23 কার্টুন মালামাল জব্দ করে এবং আজকে সবার উপস্থিতিতে এটা ইনভেন্টরি করা হয়। ইনভেন্টরি করে আমরা দেখলাম যে এর ভিতরে রোলেক্স এবং রাডো, মার্সিডিজ সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আমরা ঘড়ি পেয়েছি। এর বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এসএমআই এর মালিক এবং এসএমআই কে যিনি ব্যবহার করেন বদরুল আলম শ্যামল, তার কুরিয়ার সার্ভিসে এটি আসলে সংরক্ষিত ছিল। সেখান থেকে আমরা এই পণ্যগুলো আমরা উদ্ধার করি। 2018 সালের মধ্যে পদ্মা সেতু রেল ও সড়ক উভয় পথে ব্যবহার সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। এছাড়াও পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন না করা বিশ্ব ব্যাংকের অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। পদ্মা সেতু নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের সুপারভিশনে এই প্রজেক্টে যেটা হচ্ছে, এটা একটা আদর্শ প্রজেক্ট হবে। আদর্শ হবে এই জন্যে যেটা সময়ে সম্পাদিত হবে। 2018 সালে আপনারা গাড়ি নিয়ে সেখান দিয়ে যেতে পারবেন। রেল যদি হয়ে যায়, রাস্তা তো ঠিকই আছে, সুতরাং 2018 সালে আপনারা ওই পদ্মা সেতু ব্যবহার করতে পারবেন। রাজশাহীতে সিটি হাটে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া 30 জনের মধ্যে জজ মিয়া নামে একজন মারা গেছেন। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল সিটি হাটের একটি হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন 30 জন গরু ব্যবসায়ী। পরে এদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। দূষিত খাবার খেয়ে একই সঙ্গে সবাই অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা চিকিৎসকদের। অসুস্থদের মধ্যে জজ মিয়ার অবস্থা আশঙ্কাজনক ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক সহ 4 জনকে আটক করা হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল পূর্ণ দিবস কর্মবিরতি এবং মৌন মিছিল করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। এদিকে অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শনিবারের মধ্যে উপাচার্যের পদত্যাগের জন্য সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষকরা, কিন্তু পদত্যাগ না করায় গতকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা। এতে বেশ কয়েকটি বিভাগের ক্লাস বন্ধ থাকে। এদিকে অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। তবে এ ধরনের নির্দেশনাকে অযৌক্তিক দাবি করে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, উপাচার্য বিরোধী আন্দোলন থামাতে এই কূটকৌশল নেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থী শাহরিয়ার মজুমদারের মৃত্যুতে আজকের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র সংশ্লিষ্ট যদি কোনো কর্মসূচি চালাতে হয়, যেমন মিছিল, সমাবেশ, র্যালি, এগুলোর জন্য প্রক্টোরিয়াল বোর্ডের পূর্ব অনুমতি প্রয়োজন এবং এর অনুমতি ছাড়া যদি কেউ কোনো কিছু করে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে, সে যেই হোক। যেহেতু আমাদের একটা আন্দোলন চলছে, সে আন্দোলনকে কিভাবে দাবিয়ে রাখা যায়, আর ছাত্রছাত্রীরা তাদের স্বতঃস্ফূর্ততা নিয়ে তারা চলে আসছে, এটা আমাদের তাদের সাথে কোনো যোগাযোগ নাই। সেইটাই কারণ ছাত্রছাত্রীরা যাতে না নামতে পারে, সেই কারণেই তারা এটা দিয়েছে।
দেশের সর্বদক্ষিণের স্থল সীমান্ত কক্সবাজারের শাহপরীর দ্বীপ। নামে দ্বীপ হলেও এটি একসময় টেকনাফের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সাগরের আগ্রাসনে এখন এটি কার্যত একটি দ্বীপ। এরই মধ্যে সাগরে বিলীন হয়ে গেছে সেখানকার 30টির মধ্যে 15টি গ্রাম। বাকি 15 গ্রামের 40,000 মানুষ রয়েছেন চরম ঝুঁকিতে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 91-এর ঘূর্ণিঝড়, তারপর 94-এর হ্যারিকেনে সাগরের আগ্রাসনে বিলীন হয়ে যায় কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বড় অংশ। এরপর থেকে জোয়ারের পানি বাড়লেই একটু একটু ভাঙতে থাকে দেশের সর্বদক্ষিণের এই উপকূল এলাকা। 2012 সালে শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া চলে যায় সাগরের নিচে, ভাঙন ধরে মূল সড়কে। সাবরাঙের হারিয়াখালী থেকে শাহপরীর দ্বীপের উত্তর পাড়া পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তা এখন পানির নিচে, যা দক্ষিণের এ জনপদের মানুষের জন্য এখন বড় দুর্ভোগের কারণ। ভাঙনে নিজেদের ঘরবাড়ি জায়গা জমি হারিয়ে নিঃস্ব 20,000 মানুষ, বাকি 40,000 মানুষ অনেকটা পানিবন্দী হয়ে কাটাচ্ছে দুঃসহ জীবন। গত 4 বছর ধরে বেড়িবাঁধ ভাঙার কারণে এখানে প্রায় 40,000 মানুষ পানিবন্দী। 30টি গ্রামের মধ্যে অলরেডি 15টি গ্রাম পানির তলে চলিয়ে গেছে। অনেক লোক এ জায়গায় বাস করে, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। একটা রোগী যদি হাসপাতালে নিয়ে যাইতে অনেক কষ্ট, মধ্যে মনে হয় রোগীও কয়েকবার মারা গেছে এরকম। জোয়ারের পানি আসার কারণে আমাদের স্কুল ডুবে যায়, আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারি না। দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণ করা না হলে এ দ্বীপ রক্ষা করা যাবে না বলে জানালেন শাহপরীর দ্বীপ বাঁচাও আন্দোলনের এ নেতা। এটা অতি সত্বর যদি মেরামত করা না হয় বা বেড়িবাঁধ তৈরি করা না হয় তাহলে আমাদের স্বাভাবিক থাকবে না। এদিকে পানি সম্পদ মন্ত্রী জানালেন শাহপরীর দ্বীপ রক্ষায় শিগগিরই নতুন বেড়িবাঁধ নির্মাণ করা হবে। শাহপরীর দ্বীপে আমরা একটা নতুন ডিপিপি করছি, ওটা আশা করি খুব শীঘ্রই পাস হবে। ওটা হলে আমরা কারণ আমরা দেখেছি ওই পার্সিয়াল কাজ করে কোনো লাভ হয় না, সেগুলো আবার ভেঙে যায়, আবার নতুন করে করতে হয়। তবে ইমার্জেন্সি কিছু ওয়ার্ক আমরা শাহপরীর দ্বীপে আমি বলে যাচ্ছি ওরা করবে। এক সময় শাহপরীর দ্বীপ দৈর্ঘ্যে 15 ও প্রস্থে 10 কিলোমিটার ছিল, তবে সমুদ্রের আগ্রাসনে বর্তমানে তা দাঁড়িয়েছে দৈর্ঘ্যে 4 ও প্রস্থে 3 কিলোমিটার। সময় সংবাদ, কক্সবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দিয়েছেন। আজকের এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে মাদারীপুরের সিনেমা হল। নিম্নমানের সিনেমা ও পাইরেসির কারণে দর্শক হারাচ্ছে হলগুলো। এই অবস্থায় পাইরেসি বন্ধে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা। এদিকে সিনেমা হল মালিকরা বলছেন, অব্যাহত লোকসানের কারণে হলগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিনেমা ছাড়া মাদারীপুরে বিনোদনের কোনো সুবিধা নেই। এখন বিনোদনের সেই সিনেমা হলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। একসময় হলগুলো উপচে পড়া দর্শক ভিড়ে সরগম থাকলেও এখন তা প্রায় খালি। এ কারণে হাতে গোনা দর্শকদের নিয়েই কোনো মতে চলছে সিনেমা হলগুলো। দর্শকের অভিযোগ, নিম্নমানের ছবি ও নোংরা পরিবেশের কারণে তারা সিনেমা হলের প্রতি আগ্রহ হারাচ্ছেন। আসলে মানুষ কিছু শিখতে পারে না, ছবির ভিতরে কোনো ভালো কাহিনী নেই, একই ধরনের বিনোদন, একই স্টাইলের সিনেমার হলের মধ্যে এখন দুর্গন্ধ, মশা মাছিতে কামড়া, এই কারণে আমরা এখন ওখানে যাই না। যদিও লাইন ধরে টিকিট কাটি, সময়ও লাগছে, তাতে কোনো সমস্যা হয় নাই। ধৈর্য সহকারে তাও দেখছি, বিরক্ত হইলেও দেখছি, ভালো লাগতো ছবি। সামাজিক ছবি ছিল, আমরা সপরিবারে সিনেমা দেখতাম। আর এখন সিনেমা হলের পরিবেশও ভালো না, ছবির পরিবেশও ভালো না, দেখার মতো নাই। এদিকে নকল ও নিম্নমানের সিনেমা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। আমরা হারিয়ে যাওয়া দিনের যে সিনেমাগুলো ভুলতে বসেছি তা আবার ফিরে পাবো। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে সরকারের কাছে জোর দাবি করছি এই পাইরেসি বন্ধ করার। অন্যদিকে সিনেমা হল মালিকরা জানালেন, কয়েক বছর ধরে অব্যাহত লোকসানের কারণে হলগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন। আমাদের আগে অনেক প্রচুর লাভ হইতো, তারপরে পর্যায়ক্রমে আস্তে 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 ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার পরে এখন একদম লোকে আসে না। হল চালাইতেছি বহুদিন, কিন্তু সিনেমা এখন ধরে রাখা সম্ভব হইতেছে না। এতে আমাদের আর্থিক সম্পূর্ণ ক্ষতির পর্যায়ে, আর আমরা সিনেমা হল এখন না চালানোর পর্যায়ে আইসা পড়ছি। মাদারীপুরের 4টি উপজেলায় 15টি সিনেমা হলের মধ্যে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে 10টি। সময় সংবাদ, মাদারীপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ।
গত ৪৮ ঘন্টায় অভিবাসীদের প্রবেশ বেড়ে যাওয়ায় আবারও সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রিয়া সরকার। এদিকে অভিবাসীদের জন্য ৩০ লাখ ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সোমবার জার্মান গভর্নিং কোয়ালিশনের সঙ্গে দীর্ঘ ৫ ঘন্টা আলোচনা শেষে এ ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর। অভিবাসীদের সহায়তায় ফেডারেল স্টেট ও পৌর কর্তৃপক্ষকে এ অর্থ দেয়া হবে বলে জানান অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দেওয়ার আগে হাঙ্গেরি থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের সহায়তার ঘোষণা দেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ও ওয়ার্নার ফেমান। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও জানান তিনি। এদিকে রোববার জার্মানির মিউনিখে প্রায় ১০,০০০ অভিবাসী প্রবেশ করেছে বলে জানায় গণমাধ্যম। এদিকে সিরিয়ার অভিবাসীদের ইসরায়েলে আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধান বিরোধী দল জায়নিস্ট ইউনিয়ন পার্টির নেতা ইশাক হারজগ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থীদের মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দেওয়ার আহ্বান জানালে তাতে অস্বীকৃতি জানায় নেতানিয়াহু। ভৌগোলিক ও আয়তনের দিক থেকে অভিবাসীদের সামলানোর ক্ষমতা ইসরায়েলের নেই উল্লেখ করে নেতানিয়াহু মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, আরব শরণার্থীদের আশ্রয় দিলে দেশের জাতিগত ভারসাম্য নষ্ট হবে। বৈঠকে নেতানিয়াহু অভিবাসীদের ঠেকাতে জর্দান সংলগ্ন সীমান্তের ৩০ কিলোমিটার এলাকা জুড়ে উঁচু নিরাপত্তা বেষ্টনী নির্মাণেরও ঘোষণা দেন। এর আগে ২০১৩ সালে মিশরীয় সীমান্তের ২৩০ কিলোমিটার এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ করে ইসরায়েল। খেলার খবর। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও চুক্তি শেষ না হওয়ায় চান্ডিকা হাথুরুস সিংহের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই, এমনটাই বিশ্বাস বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। পাশাপাশি পুরনো বকেয়া শোধ না করায় বিপিএল এর তৃতীয় আসরে বরিশাল বার্নার্সের অংশগ্রহণ করার সম্ভাবনা নেই বলেও জানান বিসিবি সভাপতি। গতকাল সাংবাদিকদের একথা জানান পাপন। ভারতের কাছে ২২ বছর পর ঘরের মাঠে সিরিজ হারার দায় নিজের কাঁধে নিয়ে কদিন আগে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন মারভান আতাপাতু। এরপরই ভারতীয় ও লঙ্কান গণমাধ্যমে গুঞ্জন ওঠে মাশরাফি মুশফিকদের গুরু চান্ডিকা হাথুরুসিংহেকে দিয়ে আতাপাতু শূন্যস্থান পূরণ করতে চায় লঙ্কান বোর্ড। যদিও এ নিয়ে শ্রীলঙ্কা বোর্ড আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলেনি। তবে যার হাত ধরে গেল ১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে টাইগাররা, সেই কোচকে হারাতে চায় না বিসিবিও। আর বোর্ড সভাপতিরও বিশ্বাস ২০১৬ সালের জুনে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে থাকবেন চান্ডিকা। হাথুরুসিংহের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, এই এগ্রিমেন্ট যতদিন আছে ততদিন তো সে থাকবেই। এবং লাস্ট তার সাথে আমার যে আলাপ হয়েছিল, এর আগেও সে একটা অফার পেয়েছিল ফ্রম অস্ট্রেলিয়া, আপনারা শুনেছেন, সেটাও কিন্তু আমার সাথে কথা বলে সে ডিক্লাইন করে দিয়েছে। সো এখন পর্যন্ত ওই স্ট্যাটাসই আমি জানি। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু সে একটা লং টার্ম প্ল্যান করছে আমাদের টিম নিয়ে এবং অনেক দূর এগিয়ে যাচ্ছে, আমার ধারণাও আমাদের সাথে থাকবে। এদিকে এখনো চূড়ান্ত হয়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াবে বিপিএল এর তৃতীয় আসর। নতুন কয়েকটি প্রতিষ্ঠানের পাশাপাশি পুরনো ফ্র্যাঞ্চাইজি বরিশাল বার্নার্সও আগ্রহী ছিল তৃতীয় আসরে অংশ নিতে। তবে বরিশালের সেই সুযোগ আর নেই বলেই জানালেন বিসিবি সভাপতি। পুরান একটা বাদ পড়ে গেছে, কারণ এখন পরে আমরা গিয়ে শুনলাম যে, দেখলাম, আমি যেটা শুনেছি আজকে, যে ওরা যে এই ব্যাংক গ্যারেন্টি দিয়েছিল বা পে অর্ডার, এগুলো সব ফটোকপি, মানে তার মানে আমাদের আসলে কিছুই দেয়নি। সো এগুলো তো প্রশ্নই ওঠে না এগুলোকে এন্টারটেইন করার। আমরা কাগজপত্র চেক করে দেখেছি, এই তথ্যটা সঠিক না, কাজে আমরা ওটাকে এখন আর আমাদের লিস্টের মধ্যে রাখি। নতুন যে কয়টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে, সেখান থেকে যে কোনো একটি পাবে বিপিএল এর ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির মালিকানা। ফলে ৬টি দল নিয়ে বিপিএল এর তৃতীয় আসর মাঠে গড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। গত রাতে সিডনি থেকে দেশে ফেরেন এই লঙ্কান। তবে ঢাকায় এসে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি টাইগার প্রধান কোচ। শ্রীলঙ্কার কোচ মারভান আতাপাত্তু দায়িত্ব ছেড়ে দেওয়ার পর খবর প্রকাশ পায় দেশটির ক্রিকেট বোর্ড হাথুরুর ব্যাপারে আগ্রহী। এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে। বিশ্বকাপ থেকে টাইগারদের পারফরমেন্স বদলে দেওয়ার নায়ক এই লঙ্কানকে হারাতে রাজি নয় বিসিবিও। তবে এখনও আনুষ্ঠানিকভাবে হাথুরু অথবা লঙ্কান ক্রিকেট বোর্ড কিছুই জানায়নি। এছাড়া এবার হাথুরুর সামনে চ্যালেঞ্জ টিম অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে আগামী মাসে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। শিষ্যদের এবার প্রস্তুত করার মিশন শুরু করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ২০১৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে হাথুরুসিংহের।
অবশেষে প্রতিশ্রুতি অনুযায়ী ক্রিকেটারদের পাওনা অর্থ পরিশোধ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2012 মৌসুমের বিপিএল আসরের ফ্র্যাঞ্চাইজিগুলো দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করলে ক্রিকেট বোর্ড নিজ উদ্যোগে গতকাল ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করেছে। দীর্ঘদিনের বকেয়া অর্থ হাতে পেয়ে অনেক ক্রিকেটার সন্তুষ্ট হলেও চাপা ক্ষোভ দেখা গেছে কারো কারো মাঝে। গেল বিপিএল এ দলগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে নয়-ছয় করায় ক্রিকেট বোর্ড দায়িত্ব নেয় বকেয়া পরিশোধের। তাই 2012-13 মৌসুমে বিপিএল এর ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলা ক্রিকেটাররা এদিন হাজির হন বিসিবি কার্যালয়ে। বিপিএল কমিটি ও বোর্ড পরিচালকরা বর্তমান জাতীয় দলের সাথে বৈঠকের পর 3 সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিক ও তামিমের হাতে বকেয়া টাকা তুলে দিয়ে ক্রিকেটারদের অর্থ পরিশোধ শুরু করেন। বিপিএলে বকেয়া অর্থ পাওয়ার আশা অনেক ক্রিকেটারই ছেড়ে দিয়েছিলেন, তাই এমন অর্থ প্রাপ্তি অনেক ক্রিকেটারের কাছেই ছিল একরকম ঈদের খুশির মতো। ভালো একটা নজির স্থাপন করেছে ক্রিকেট বোর্ড। আর আরেকটা বিপিএল এর আগে আসলে প্লেয়ারদের বিশ্বাসটা ফিরিয়ে দেওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। বোর্ড এটা খুব ভালোভাবে এই বছর করছে যে আগে থেকে পেমেন্টগুলো নিয়ে নিতেছে যাতে প্লেয়ারদের পেমেন্ট না হয় আর কি। তো আমি মনে হয় যে এটা ভালো হবে। কিন্তু পর্দার আড়ালের খবর হলো বিসিবির দেয়া পারিশ্রমিকে ক্ষুব্ধ অনেকেই। ক্যামেরার সামনে কথা না বললেও সোহাগ গাজী সভাকক্ষ থেকে মুখ ভার করে বের হওয়ার এমন দৃশ্যই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অনেক প্লেয়ারের অবজেকশন আছে যে তারা এত টাকা কন্ট্রাক্ট ছিল কিন্তু পাইছে খুবই কম। এইসব জিনিসগুলো একটু বলেন, যেমন সোহাগ গাজী এবং অনেক টাকা কম পাইছে, মাত্র জায়গায় এমনটা না বলি। বিভিন্ন সূত্রে জানা গেছে নভেম্বরে বিপিএল এর তৃতীয় আসর শুরুর আগে তড়িঘড়ি করে বকেয়া অর্থ পরিশোধের অন্যতম কারণ হলো বিপিএল এর নতুন আসরের আগে খেলোয়াড়রা যেন গড়িমসি না করেন, তাই জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের খুশি রাখার একটা মাধ্যম এই অর্থ পরিশোধ। সূত্র মতে 70 জন ক্রিকেটারকে প্রায় 2.5 কোটি টাকা পরিশোধ করেছে বলে দাবি বোর্ডের। আমাদের নিজেদের কাছেও খারাপ লাগছিল যে প্লেয়াররা তারা খেললো, ফ্র্যাঞ্চাইজিরা যেহেতু টাকা দিল না তাদের তো বঞ্চিত করা যায় না। আমরা তো মনে করি না, কারণ এটা তো আমরা ওদের অ্যাসোসিয়েশনের সাথে ডিসকাশন করেই দিলাম। অন্যদিকে সব দলের ক্রিকেটারদের অর্থ বিসিবি পরিশোধ করলেও রংপুর রাইডার্সের ক্রিকেটার নাসির শুভ ডলারদের বকেয়া অর্থ পরিশোধ করবে ওই দলটির মালিক পক্ষ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খাগড়াছড়ির দীঘিনালায় সেনা অভিযানে 2টি এসএমজি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার, আটক 1। ন্যূনতম শ্রমিক নিরাপত্তা নেই দেশের নির্মাণ খাতে, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ না করার অভিযোগ শ্রমিকদের, সচেতনতা বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞের। ভাঙা রাস্তা আর খানাখন্দে দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বরাদ্দ না থাকায় হচ্ছে না সংস্কার, দাবি জনপ্রতিনিধিদের। জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাতের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, স্ত্রীসহ তার বিরুদ্ধে মামলা দায়ের। এবং ভারতীয় গরু আসা বন্ধ থাকায় রাজশাহীতে গড়ে উঠেছে অসংখ্য খামার, লাভবান হওয়ার আশা খামারিদের, গরু মোটাতাজাকরণে অনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে মনিটরিংয়ের ঘোষণা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।